ডিভোর্সের পরদিনই অন্য পুরুষের সঙ্গে আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হলো। গতকাল প্রাক্তন স্বামীর বাড়ি থেকে বিদায় নিয়ে একটা রাতও কাটাতে পারলাম না। অমনি বাবা মা কেন জানি জোর করে আমাকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগলেন। নতুন এই পাত্রপক্ষ নাকি আমাকে তাদের ঘরের বউ করে নেওয়ার জন্য ওদেরকে পাগল করে দিচ্ছে। কে এই ছেলে? আমার মধ্যেই বা কি এমন দেখলো যে আমাকেই বিয়ে করার জন্য এমন উতলা হয়ে উঠেছে? মনের ভিতরকার জেগে ওঠা প্রশ্নের নির্দিষ্ট কোনো জবাব পায়নি অবনী। ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নার দিকে চেয়ে একমনে ভাবছে মেয়েটা। অ্যারেঞ্জমেন্টস হলেও তানবীরের সাথে সে তো ভালোই ছিল। ১.৫ বছরের সুখের সংসার, ছোট্ট একটা চাকরি, প্রতিদিন বাসায় ফিরে বিকেলে দুটো টুল নিয়ে বসতো বারান্দায়, 2 কাপ চা আর খুনসুটি ভালোবাসা। অথচ সেই তানবীর ধীরে ধীরে কেমন যেন বদলে যেতে শুরু করলো। রাত করে বাসায় ফেরা, স্মোক শুরু করা, এমনকি আরাধ্যার গায়ে এ পর্যন্ত হাত তুলতেও দ্বিধাবোধ করে না। নিজের প্রতি প্রিয় মানুষের সব ভালোবাসা, সব সম্মান শেষ হয়ে যাবার পর মানুষের মধ্যে যা অবশিষ্ট থাকে তা হচ্ছে একটু নিজের মতো শ্বাস নিতে পারার অপচেষ্টা। সেইটুকুর জন্যে গতকাল তানবীরের থেকে ডিভোর্স নিতে বাধ্য হয় সে। কিন্তু দরজা খুলে কারো ভিতরে ঢোকার শব্দ পেয়ে চমকে ওঠে। পিছনে ফিরে তাকালো অবনী। একজন অপরিচিত ভদ্রমহিলা ভিতরে ঢুকলেন। গায়ে কালো রঙের একটা আঁটোসাঁটো বোরকা, মাথায় জড়ি দেওয়া দামি ওড়না, মুখের উপর মেকআপের চাপ নেই, কিন্তু শরীরের গহনার বার আর মুখের ভাবভঙ্গি বুঝিয়ে দিচ্ছে যথেষ্ট পয়সাওয়ালা একজন মানুষ। তবে ভদ্রমহিলা বলা যাবে কি না নিশ্চিত হওয়া যাচ্ছে না। ঘর জুড়ে থমথমে পরিবেশ, বদ্ধ করে দুইজন মানুষ নির্বাক থাকলেও যা চলে তা হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন। এই মুহূর্তে অবনীর বুকের ভিতরও তেমনই হচ্ছে। সে নত দৃষ্টিতে ভদ্রমহিলার দিকে তাকালো। তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, তাহলে তুমি অবনী? ছবিতেও দেখেছি। বাহ বাহ, আমার ছেলের পছন্দের প্রশংসা করতেই হয়। তোমার চেহারার তুলনা হয় না। আমি কে জানো? জি না, জানি না, তবে অনুমান করছে আপনি পাত্রের মা। মাশাআল্লাহ, আমার বৌমার যেমন রূপ তেমন গুণ। এই সোনার টুকরো মেয়েটারে এতদিন কেন যে দেখি নাই। শোনো অবনী, আমার নাম ফাতেমাতুজ জাহুরা বানু। লোকে জহুরা বলেই ডাকে। সবার ধারণা আমি বড় ভাগ্য করে আমার ছেলেটারে পাইছি। আমার ছেলের মতো অমন ছেলে এই দুনিয়ায় পাওয়া যাবে না। তোমারে যখন ও পছন্দ করেছে, দেখো তুমি রাজরানী হয়ে থাকবা তার ঘরে। অবনীর খুব জানতে ইচ্ছে করছে, আপনার ভালো ছেলে কোথায় আছে? ওকে ডাকুন। আমাকে বিয়ের জন্য লোকটা এমন মরিয়া হয়েছে কেন আমার জানা দরকার। পাত্র দেখলাম না, পাত্রের স্বভাব চরিত্র জানলাম না, অথচ তার সাথেই কিনা বিয়ে দেবার জন্য আমার মা বাবা রীতিমতো পাগল হওয়ার মতো অবস্থা। মনে মনে একরাশ প্রশ্ন জমা হলেও সে আর সাহস পায় না। জহুরা আবার বলল, চলো মা, বাইরে চলো। বিয়ের সব আয়োজন শেষ, এখন শুধু কাজী সাহেব বিয়ে পড়াবেন, তারপরেই তোমাকে নিয়ে যাব। তোমার বান্ধবীরা কেউ আসেনি? ওরা আসবে কিভাবে? আজ দুপুরেই তো আমি জানলাম আপনার ছেলের সাথে আমার বিয়ে। ওসবে বিশেষ ঝামেলা নেই। না সাজালেও তুমি যথেষ্টই সুন্দর। চলো চলো। তোমার মা রান্নাঘরে ব্যস্ত, আমিই বরং সঙ্গে করে নিয়ে যাই। ছেলের মুখে তোমার এত প্রশংসা শুনেছি, না দেখে আর বসতে পারছিলাম না। জহুরা বানু অবনীকে ধরে ডাইনিং রুমে নিয়ে গেলেন। লোকজন বিশেষ নেই। অপরিচিত একজন বয়স্ক লোক বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছেন। তার ঠিক পাশেই শ্যামবর্ণের একটি ছেলে, মাথার চুল কোকড়া, নাকের উপর রেশের মতো ছোট্ট একটা তিল। অবনী এর আগে তাকে কোথাও দেখেছে বোধ হয়, কিন্তু এই মুহূর্তে খেয়াল আসছে না কে এই ব্যক্তি। দৃষ্টি ফিরিয়ে সে পাশের আরেকটি ছেলের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। উজ্জ্বল ফর্সা, চোখের দৃষ্টির সীমানা মাঝারি, গায়ে একটা অফ হোয়াইট রঙের শার্ট, দেখে মনে হচ্ছে কোনো চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতোই বটে। অবনী ক্ষণিক মুহূর্ত আড়ালেই ছেলেটির দিকে ফেলফেল করে চেয়ে রইল। এই ছেলেটি নিশ্চয়ই পাত্রের ভাই, আর কোকড়া চুলওয়ালা ছেলেটি ওর বিয়ের পাত্র। এর মধ্যে হঠাৎ করেই সে অবনীর দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়ে যায়। এরপরেও সে চোখ নামায় না। মুচকি এসে গোপনেই অভিবাদন জানায় অবনীকে। মুরব্বী গোছের লোকটা অবনীর বাবাকে বললেন, কই বেয়াই সাহেব, কাজী তাহলে বিয়ের কাজ শুরু করুক নাকি, কি বলেন? আপনার মেয়ের তো আপত্তি নেই, তাই না? অবনীর বাবা আব্দুর রশিদ কোনো দিকে না চেয়ে বিড়বিড় করে বললেন, জি তাই হোক।
আমার মেয়ে বিয়েতে মত দিয়েছে, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। আর তাছাড়া আপনার ছেলে রাহিত যখন ওকে বিয়ের কথা বলেছে, তখন এ বিয়ে হবেই। অবনী বাবার দিকে ফিরেও তাকায় না। যে বাবা তার ডিভোর্সি মেয়েকে নিজের বোঝা ভেবে পরদিনই বিয়ে দিয়ে দেয়, সেই বাবার দিকে তাকাতেও ওর ঘৃণা হচ্ছে। কিন্তু ভুল করেও মেয়েটা যদি বাবার মুখের দিকে একবার তাকাতো, তবে নিশ্চয়ই দেখতো সেখানে আফসোস আর যন্ত্রণা একসাথে খেলা করছে। বাবার দিকে ভ্রুক্ষেপ না করলেও অবনী প্রচণ্ড অবাক হলো যখন কাজী সাহেব শার্ট পরা ছেলেটার কাছে বিয়ের কাবিননামা পড়াচ্ছেন। আর ছেলেটিও বাধ্য ছেলের মতো সব শুনে কবুল কবুল বলল। এর নামই রাহিত, তার মানে এর সাথেই অবনীর বিয়ে হচ্ছে। কিন্তু রাহিত, এই নামটা বড্ড পরিচিত লাগছে ওর, কোথাও একটা শুনেছে বোধ হয়, কোনোভাবেই মনে পড়ছে না এখন। নিজেকে বড্ড অসহায় লাগছে, কিন্তু একটা সত্য কিংবা রহস্য নিশ্চয়ই আছে এর মাঝে। কিন্তু সেই রহস্যের হদিশ করার সময় জুটল না এখন। অবনীর পালা শেষ হয়ে বিয়ে পড়ানোও শেষ হয়ে গেল। অবনীর ভালো মন্দ কোনো অনুভূতিই নেই, কিন্তু রাহিদের চোখে মুখে যেন চরম তৃপ্তির হাসি। ওই সুন্দর মুখে এমন তৃপ্তির হাসি খুব একটা সুবিধের লাগে না ওর কাছে। কে এই রাহিদ? অবনীকে বিয়ে করে কিসের এত আনন্দ ওর মাঝে? অবনী সেভাবেই নির্বাক সোফায় বসে আছে। আব্দুর রশিদ মেয়ের নাম ধরে একবার পাশে আসতে ইশারা করলেন। অবনী অনিচ্ছা সত্ত্বেও বাইরের মানুষের সামনে বাবার মান রাখতে উঠে দাঁড়ায়। আব্দুর রশিদ কোনো পূর্ব প্রতিক্রিয়া ছাড়াই হঠাৎ করে মেয়ের হাত চেপে ধরে হাউমাউ করে কান্না শুরু করলেন। ঘটনার আকস্মিকতায় ঠিক কী করা উচিত কিছুই ভেবে পায় না অবনী। সে তো ভেবেছিল তাকে বিয়ে দিয়ে তার বাবা অনেক বড় একটা দায়মুক্ত হয়েছে, ডিভোর্সি মেয়েকে নিয়ে মানুষের কাছে তাকে আর উপহাসের পাত্র হতে হবে না। কিন্তু এ কি, মানুষটা যে কাঁদছে। অবনী বাবার হাতের উপর হাত রেখে অসহায় ভঙ্গিতে তাকে জিজ্ঞেস করল, তুমি কাঁদছো কেন বাবা? আমাকে তুই মাফ করে দিস অবনী। ঠিক করলাম নাকি ভুল করলাম আমি জানি না, কিন্তু আমার হাত পা বাঁধা। এই বিয়ে ভিন্ন আর কোনো পথ খোলা ছিল না আমার কাছে। কি বলছো বাবা এসব? আমি ঠিকই বলছি অবনী, আমি জানি আমার উপর তোর আসমান সমান রাগ আর অভিমান জমে গেছে। তানভীরের সাথে কি ঘটেছিল কোনো খোঁজই আমি নেইনি। বাড়ি ফিরে তুই কত কষ্টে আছিস নাকি যন্ত্রণায় আছিস, বাবা হিসেবে আমি এক মুহূর্তের জন্যও তা জানার আগ্রহ দেখাইনি। আমি প্রচণ্ড স্বার্থপর একজন বাবা। তোর বাকি দুই বোনের কথা ভেবে তোকে নিয়ে চিন্তা করার প্রয়োজনই মনে করলাম না। এই অন্যায়ের শাস্তি তুই যা দিতে চাস দিবি। অবনী, তোর বাবা হিসেবে দেবার মধ্যে তোকে শুধু একটাই উপদেশ দিতে চাই, সাবধানে থাকিস মা, সাবধানে থাকিস। অবনের চোখ ছলছল করে ওঠে, তবে সেটা বাবার প্রতি মায়ায় নয়, বরং এই অন্যায়ের প্রতি অভিমান থেকে। একটা বিষাক্ত কুরুক্ষেত্র থেকে কোনো রকমে পালিয়ে আসতে না আসতেই তার বাবা আরেকটি অচেনা কূপে ফেলে দিলেন এই অভিযোগ থেকে। আব্দুর রশিদ কেঁদে কেটে একাকার হলেও অবনীর মা শাহনাজ বেগম চুপ করে আছেন। মেয়েকে তার কিছুই বলার নেই। মায়ের এইরূপ আচরণে অবনী ভীষণ রাগ করছে। এই বাড়ির মানুষগুলো হঠাৎ এমন নিষ্ঠুর হয়ে গেল কেন? ওদের সামনে বেশিক্ষণ থাকলে নির্ঘাত দম আটকে যাবে তার। অবনী কাউকে কিচ্ছুটি না বলে ধীরে ধীরে সরে দাঁড়ায়। দীর্ঘক্ষণ পর শ্বশুরবাড়ির গাড়িতে তুলে দেবার জন্য শাহনাজ বেগম এগিয়ে এলেও অবনী তার দিকে ফিরে তাকায় না। এই বাড়ির মানুষগুলো তার কাছে মৃত। শাড়ির আঁচল টেনে সে মুখ ফিরিয়ে যেই না গাড়িতে উঠবে, পশ্চিম দিকের গলির দিকে দৃষ্টি যেতেই অবনী যেন হতবাক হয়ে যায়। দূরে তার প্রাক্তন স্বামী তানভীর দাঁড়িয়ে আছে। মানুষটার চোখ মুখ সম্ভবত লাল, কান্না করেছে নিশ্চয়ই, কিন্তু কেন? সে নিজেই তো গতকাল সব শেষ করে দিয়েছে তার নিজের হাতেই। তবে আজ কেন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছেও? অবনীর পা যেন আর নড়ছে না। সে স্থির হয়ে সেভাবেই হতভম্ব দৃষ্টিতে তানভীরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। একদিকে প্রাক্তন স্বামী, অন্যদিকে তার জীবনে আগত সদ্য বিবাহিত দ্বিতীয় পুরুষ রাহিদ। ওকে এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাহিদ আর চোখে তাকিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু ঘোমটার কারণে অবনীর দৃষ্টিসীমা বুঝতে পারে না। জহুরা ওর কাঁধে হাত রেখে বলল, কই ওঠো অবনী, শরীর খারাপ লাগছে নাকি তোমার? অবনী দুই পাশে মাথা নাড়ালো। মেয়েটা কোনো দিশা খুঁজে পাচ্ছে না। তানবীরের সাথে সব সম্পর্ক চুকে বুকে দিয়েছে ঠিকই, তারপরেও মানুষটার সামনে অন্য পুরুষের হাত ধরে বিদায় নিতে বড্ড কষ্ট হচ্ছে মেয়েটার। হাজার হোক এতগুলো দিন তার সাথে এক ঘরে এক বিছানায় সংসার করে এসেছে। মন খারাপের রাতে মুখ গুজেছে তার বুকে।
সেই পরমপ্রিয় মানুষের সামনে দাঁড়িয়ে এত কঠিন কাজ কি আদৌ করা সম্ভব? অবনীকে তবু সেই কঠিন কাজটাই করতে হলো। বাধ্য কর্মী যেমন নিয়ম মেনে 9টা 5টা অফিস ডিউটি করে, অবনীও তেমনি করে ডান পা সামনে দিয়ে গাড়ির একেবারে দরজার কাছে দাঁড়ায়। এই মুহূর্তে এতক্ষণে ওর চোখ টলমল করে উঠল, বুক ফেটে কান্না আসছে, চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে হর। কিন্তু সেই কান্না কাকে দেখাবে, কাকেই বা বুঝাবে সে? অগত্যা নিজের উপর জোর করে দম খিচিয়ে ডানে বামে কোনো দিকে না ফিরে ঝটপট গাড়িতে উঠে বসলো। ঠিক তার সাথেই বসলো বাকি সব মানুষগুলো। তবে অন্যরা আরেকটা গাড়িতে উঠেছে। বরের গাড়িতে শুধুমাত্র অবনী এবং রাহিদ। ভিতরে উঠে গাড়ির গ্লাস লাগাতেই অবনী টের পেল রাহিদ একটা অদ্ভুত সুন্দর গন্ধের পারফিউম ব্যবহার করেছে। এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু অবনীর খুব কাছে আসায় এখন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। দুই পাশে শাসা করে বাস, ট্রাক আর প্রাইভেট কার ছুটে যাচ্ছে। অবনীদের গাড়ি চলছে কিছুটা ধীরে। রাহিদ বেশ কড়া করেই ড্রাইভারকে বলে দিয়েছে সাবধানে গাড়ি চালাতে। কিন্তু এই ধীরগতিতে দীর্ঘক্ষণ বসে থাকাটা যে দায়। অবনী বুকের ভিতরকার যন্ত্রণা নিয়ে স্তব্ধ হয়ে বসে থাকলেও রাহিদ পারল না। সে গলা ঝেড়ে হঠাৎ করে বলে উঠল, খুব বেশি সাজ বা গয়না তো গায়ে জড়াওনি, তারপরেও এই সাদাসিধে বিয়ের সাজে তোমাকে খুবই সুন্দর দেখাচ্ছে। যদিও আমি আশা করেছিলাম তোমাকে যেদিন বিয়ে করব সেই দিন এই শহরের সবচেয়ে সুন্দর সাজটা তোমার হবে। আপনার সাথে কি আমার প্রেমের সম্পর্ক ছিল? না তো। তাহলে আমার থেকে এসব আশা করেন কিভাবে? প্রেমিক না হলে আশা করা যাবে না নাকি? তানবীরের সাথে যেদিন তোমার বিয়ে হলো সেই দিন তো খুব সুন্দর করে সেজেছিলে তুমি, একেবারে রাজরানী। ওই সুন্দর সাজ আমি আজকেও ভুলতে পারিনি, এই জীবনে আর পারবও না। অবনী কটমট দৃষ্টিতে রাহিদের দিকে তাকালো। তার বিয়ের দিনে এই লোকটা ছিল? রাহিদ ওর দৃষ্টির উপর দৃষ্টিপাত করে আবারও বলল, তানবীরকে খুব মিস করছো নাকি? না, কিন্তু তোমার চোখ বলছে তুমি তাকে মিস করছো। করারই তো কথা। আর মিস না করলেও কিছুক্ষণ আগে ওই যে গলির মোড়ে দাঁড়িয়ে ওভাবে হ্যাংলার মতো তাকিয়েছিল, এইটুকু দেখে তোমার মন খারাপ হবারই তো কথা। শালার বেটার সাহস দেখো, শ্বশুরবাড়ির এলাকা না হলে এতক্ষণে। অবনীর বুকের ভিতরটা ধক করে উঠল। কি বলছে এই মানুষটা? তানবীরকে সে কিভাবে চিনল? অবনীর সব কিছু যেন কেমন গুলিয়ে যেতে লাগলো। তার বিয়ের দিনে রাহিদের উপস্থিতি, তানবীরকে চেনা, চুল কোকড়া গোছের ওই লোকটার চেহারা, এমনকি ডিভোর্সের পরদিনই এই ছেলেটাকে বিয়ের জন্য বাবা মায়ের জোর জবরদস্তি, সব কেমন যেন একই সূত্রে গাঁথা মনে হচ্ছে। অবনী আর স্থির থাকতে পারে না। করুণ দৃষ্টিতে রাহিদের দিকে তাকায়, কিন্তু প্রশ্ন করতে পারল না। উল্টো রাহিদই তাকে অবাক করে দিয়ে বলল, তোমার হৃদস্পন্দন অনেক বেড়ে যাচ্ছে অবনী। দেখো দেখো, এত জোরে শ্বাস নিলে তোমার কষ্ট হবে তো। রাহিদ নিজের বাম হাতটা এগিয়ে দিয়ে অবনীর ঠিক বুকের উপরে রাখে, বাম পাশের সামান্য উপরে। অবনী মুহূর্তেই চমকে ওঠে, এক ঝটকায় ওর হাত সরিয়ে দেয়। আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আপনাকে কিছু দেখতে হবে না। অবনী বার কয়েক জোরে জোরে শ্বাস নিল। তানবীর ছাড়া তাকে অন্য পুরুষ এত সঙ্গোপনে স্পর্শ করবে এই মুহূর্তে যেন সে কল্পনাও করতে পারছে না। শরীরে কেন জানি আর এতটুকু শক্তি নেই ওর। তারপরেও নিজের শরীরের উপর জোর করে সে নিজের দিকে জানালার পাশে সরে এসে বসলো। তারপর বলল, আপনি কে? আমি রাহিদ। এই রাহিদ পরিচয় ছাড়া এর বাইরে কি আপনার কোনো অন্য পরিচয় আছে? আপনি মানুষ নাকি অমানুষ, চোর না ডাকাত, আমি এসবের কিছুই জানি না। শুধু জানি সকাল 10টার সময় বাবা আমার ঘরে এসে বলেছিলেন, অবনী শুয়ে আছিস, ওর তো তোর সাথে জরুরি কথা আছে। ব্যাস, তারপর বাবা জানালেন আমার নাকি বিয়ে। ছেলের নাম রাহিদ, উচ্চ বংশ, প্রচুর টাকা পয়সা, আজকেই বিয়ে হবে। আমি বাবার কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়েছিলাম, কিন্তু বাবা চড়া সুরে বলেছিলেন, তুই যদি এই বিয়েটা না করিস তবে আমি আর তোর মা বিষ খেয়ে মরব। এই দেখ আমার হাতে বিষের শিশি। অবনী, তোকে এই বিয়েটা করা খুবই জরুরি, তা না হলে আমার সব শেষ হয়ে যাবে। আমার পরিবার, তোর বাকি 2 ভাই বোন, সব কিছু আমাকে হারাতে হবে। বড় মেয়ে হিসেবে তুই কি সেটা চাস? আমি আমার বাবাকে অনেক করে বোঝালাম, আমার ধর্ম, রাষ্ট্র, সমাজে মেয়েদের তৎক্ষণাৎ জীবন সাজানোর কোনো অধিকার নেই। তার চেয়ে বড় কথা, আমি মানসিকভাবেই তো প্রস্তুত নই। এরপরেও আমার বাবা মা
নানানভাবে ব্ল্যাকমেল করে এই বিয়েতে রাজি করালেন আমাকে। কিন্তু আমার এই বাবা তো এতগুলো বছরের চেনা সেই মানুষটা নন। সেই বাবা আমাকে আদর যত্নে বড় বড় করেছেন, আমার ভালো মন্দের ফারাক বুঝেছেন, অথচ এই মানুষটার তেজ, চোখে মুখে আতঙ্ক বারবার শুধু আপনার কথা মনে করিয়েছে। কে এই ব্যক্তি? আমি আপনাকে আমার দোহাই দিচ্ছি, আমাকে প্লিজ বলুন কে আপনি। রাহিত কিছুক্ষণ অবনীর মুখের দিকে চেয়ে রইল, যেন অবনীর এই আকুতি ভরা চাহনি ওর কাছে বেশ ইন্টারেস্টিং একটা টপিক মনে হচ্ছে। সে অবনীর দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। তোমার হাতটা একটু ধরি অবনী, এখন তো তুমি আমার বিয়ে করা বউ, দেবে না বলো? অবনী তবু রাহিতের হাত ধরল না। রাহিত তখন ঠোঁটের সীমা প্রশস্ত করে মুচকি এসে বলল, আমি তোমার প্রেমিক, তোমাকে যে জানপ্রাণ দিয়ে ভালোবাসে, তোমার এক ফোঁটা কষ্ট যে সহ্য করতে পারে না। তানভীরের সাথে তুমি সুখে ছিলে না, তাই ওর থেকে ডিভোর্স হতেই আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আপনি আমাকে আর তানভীরকে ফলো করতেন নাকি? এত প্রশ্ন করছো কেন? বাসরাতের পরে সব জবাব দিব কেমন? এই রহস্যময় রাহিদের জবাবে অবনী কেবল ফেলফেল করে চেয়ে রইল। বাসার কলিং বেল বাজছে। আলিয়া বেগম জায়নামাজেই বসে আছেন। ছেলের এই দুঃসময়ে স্বামী এবং আরও 3 সন্তান ফেলে একা একাই এই দূর শহরে ছুটে এসেছেন। অবশ্য বৌমা থাকাকালীনও আসতেন। এই বাড়ি, এই আসবাবপত্র সবই তার চেনা জানা, শুধু মাঝখানে কেমন যেন অচেনা হয়ে উঠতে শুরু করেছে। তার বৌমা অবনী প্রতিবার কি পাগলামি যে করতো! মা এটা করে দেব, মা ওটা করে দিব, মা ওখানে চলুন তো আমার সাথে, মা আমার মন ভালো লাগছে না, আপনার ছেলে ঝগড়া করেছে, আরও কত কি। আর শেষবার মেয়েটার গালে ছিল দগদগে একটা দাগ, শক্তপোক্ত কোনো পুরুষের তালুর ভয়ানক থাবার চর। সবই বুঝেছিলেন আলিয়া বেগম, কিন্তু ছেলের সাথে তর্ক করেও লাভ হয়নি। কলিং বেলের আওয়াজ পেয়ে জায়নামাজ গুটিয়ে ছুটে এলেন সদর দরজার কাছে। দরজাটা খোলাই ছিল, সেটা বাম পাশে বেজিয়ে রাখতেই দেখলেন বিধ্বস্ত এক শরীরের মানব তার সামনে দাঁড়িয়ে আছে। তারই ছেলে তানভীর। চোখ মুখ ফুলিয়ে কি হাল হয়েছে ওর! আলিয়া বেগম ছেলেকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। কোথায় ছিলি বাপ? চেহারার একই হাল করেছিস তুই। মা, আমার অবনী। অবনীর খোঁজ করে লাভ কি? তুই তো এটাই চেয়েছিলি। কিন্তু মা, আমার অবনীর আজ বিয়ে হয়ে গেল। মানে আজই? হ্যাঁ, একটু আগেই। আমি দূর থেকে দাঁড়িয়ে বুক ফাটা আর্তনাদ নিয়ে ওকে বিদায় দিয়ে এলাম। নাউজুবিল্লাহ! এ কী কাণ্ড! তোর সাথে তালাক হয়েছে গতকাল, আর অমনি আজ বিয়ে করে নিল। আমাদের অবনী তো এমন মেয়ে নয়, বরং তুই নিজেই ওর সাথে খারাপ কথা বলতিস, মারতিস, আরও কত কি। তুই নিজেই ওকে তালাক দিলি। তা সত্ত্বেও তোরে রাইখা মেয়েটা সব আশা পায়ের তলায় ফেলে এভাবে বিয়ে করে নিল। সম্পর্ক টম্পর্ক করছিল নাকি রে? তানভীর মায়ের ঠোঁটের উপর সজোরে আঙ্গুল চেপে ধরে, না মা, প্লিজ, অবনীকে নিয়ে ও কথা বলো না। অবনী ওকে বিয়ে করতে বাধ্য হয়েছে। অবনী কিছুই জানে না, কিন্তু আমি জানি। আমি জেনে বুঝে ওকে ছেড়ে দিয়েছি। এসব কি কথা বলছিস বাপ তুই? ঠিকই বলছি মা, আমি ইচ্ছে করে আমার জীবন থেকে আমার ভালোবাসার অবনীকে সরিয়ে দিয়েছি। যদি সেটা না করতাম তবে অনেক মানুষের ক্ষতি হয়ে যেত, হয়তো অবনীরও। আলেয়া বেগম বেবাচাকা খেয়ে ছেলের দিকে তাকালেন। সে কি সত্যি সজ্ঞানে আছে, নাকি বউয়ের শোকে পাগল হয়ে গেল? পুরুষ মানুষ বউয়ের জন্য সচরাচর উতলা হয় না, কিন্তু যারা হয় তারা ইহকাল পরকাল 2 কালের জন্যই নির্দিষ্ট ওই একজন নারীর প্রতি ভালোবাসার কাঙাল হয়ে থাকে। তার ছেলেও কি তবে তাই হয়ে গেল? তানভীর মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ডাইনিং রুমে গিয়ে বসল। তারপর সোফার উপর গায়ে এলিয়ে দিয়ে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় হুট করে রাহিদ নামের একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল। ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে গড়গড় করে বলতে থাকে, অবনীর ব্যাপারে আপনার সাথে আমার কথা আছে, একটু সাইডে আসুন। আমি কিঞ্চিত অবাক হলেও লোকটার পিছু পিছু যাই। এরপর নিলিবিলি এক রাস্তার শেষ মাথায় থেমে লোকটা আমাকে বলে সে অবনীকে অনেক ভালোবাসে, আর এর জন্য আমায় অবনীকে ছেড়ে দিতে হবে। না ছাড়লেও তোমার ক্ষতি করবে, অবনীর ক্ষতি করবে, এমনকি অবনীর বাবা মায়ের ক্ষতিও করতে 2 বার ভাববে না। শুরুতে ভেবেছিলাম নিছক হুমকি দিচ্ছে আমাকে, কিন্তু পরক্ষণেই দেখি ওর সাথে কয়েকজন সাঙ্গপাঙ্গ দাঁড়িয়ে আছে। লোকটা তোমার সম্পর্কে, আমাদের সম্পর্কে, অবনী কখন কোথায় যায় সব এক নিঃশ্বাসে বলে যাচ্ছিল।
প্রথম দিন কোনো রকমে পাশ কাটিয়ে এসেছিলাম। এরপর 2 দিন তাকে দেখিনি। ভাবলাম হুট করে নানান তথ্য জোগাড় করে মশকরা করছিল, কিন্তু ঠিক তার পরদিন আমি অফিসে গিয়ে দেখি ফিনান্স বিভাগের জরুরি ফাইলটা পাওয়া যাচ্ছে না। ওটা আমার তত্ত্বাবধানেই ছিল। ম্যানেজার স্যার আমাকে ডেকে বললেন, সবার সাথে জিদ ধরতে নেই। আজ তোমার ক্ষতি হচ্ছে, কাল তোমার স্ত্রী অবনীর পরিবারের ক্ষতি হবে। কিছু মানুষ যা চায় তা পাবার জন্য দুনিয়া এফোর ওপর করতেও দ্বিধাবোধ করে না। সেই দিন বিকালে বাড়ি ফেরার পথেই সে আবারও হাজির, আগের চেয়েও আরও ভয়ঙ্কর কিছু মানুষকে সঙ্গে নিয়ে। আমার সামনে এসেই কলার চেপে ধরে বলে উঠল, অবনীর বাবা রোজ সকালে মর্নিং ওয়াক করতে বের হয় ঠিক 6:15 ড্রিম ভ্যালি পার্কে, তাই না তানভীর? আমি সেই দিন বুঝে গেছিলাম অবনীকে আমি যদি না ছাড়ি তবে সে সবার ক্ষতি করবে। তার শুধু অবনীকেই চাই। মা, আমি আর সবার কথা ভেবে, তোমাদের কথা ভেবে আমার ভালোবাসার মানুষটার সাথে খারাপ ব্যবহার করেছি, কষ্ট দিয়েছি, এমনকি তাকে ডিভোর্স দিতেও দ্বিধাবোধ করিনি। আজ অবনীর সাথে যার বিয়ে হলো সে আর কেউ নয়, সেই দিনের সেই ছেলেটি রাহিদ। আমি নিজের হাতে আমার ভালোবাসার মানুষটাকে কুরবানি দিয়ে এলাম মা। আমি একজন ভীরু কাপুরুষ স্বামী। আলেয়া বেগম এই মুহূর্তে ছেলেকে সান্ত্বনা দিতেও ভুলে গেলেন। ছেলেকে কাপুরুষ বলবেন নাকি উত্তম পুরুষ তা তিনি জানেন না। তবে তানভীর যে লক্ষ্যে অবনীকে ডিভোর্স দিয়েছিল তা হয়তো সার্থক হয়েছে। অবনীর পরিবার নিশ্চয়ই নিরাপদই আছে। তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে চাইলে তানভীর বাধা দিয়ে সরে বসে মায়ের দিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে চেয়ে থেকে মাথা নিচু করে ফেলে। মা, আমি জেনে শুনে অবনীকে অন্ধকারে ফেলে দিয়েছি। আমার মতো কুলাঙ্গার স্বামীর জন্য অবনীর ভালোবাসার বদলে ঘৃণাই তো জন্মাবে তার হৃদয়ে, তাই না মা? এটাই তো স্বাভাবিক। কিন্তু মা, অবনী আমাকে প্রচণ্ড ভালোবাসত। আমাকে ছাড়া আর দ্বিতীয় কাউকে ও মানিয়ে নিতে পারবে বলে আমার মনে হয় না। তবে যদি পারে, উফ, আমি কি করব? আমার এত কষ্ট লাগছে কেন? প্রিয় মানুষ থেকে বিচ্ছেদ তো এতটা যন্ত্রণা দেয় না যতটা যন্ত্রণা অনুভব হচ্ছে তাকে অন্য মানুষের সাথে দেখতে। তুই একটু শান্ত হ বাবা, একটু শান্ত হ। আমরা তো তোদের ওসব সিনেমার সুপারহিরো না, আমরা সাধারণ মানুষ। আমাদের না আছে ক্ষমতা আর না আছে শক্তি। তানভীরকে আলেয়া বেগম কোলের মধ্যে আবারও টেনে নিলেন। মায়ের কোলে মুখ লুকিয়ে একটি পুরুষ তার স্ত্রীর জন্য কাঁদছে, এর চেয়ে ভয়ঙ্কর সুন্দর দৃশ্য বোধ হয় এই পৃথিবীতে আর কিছুই নেই। অবনীর নতুন বাসরঘর এত চমৎকারভাবে সাজানো হয়েছে, এর আগে এত সুন্দর সজ্জা অবনী তার জীবনে দেখেনি। ফ্লোর জুড়ে গোলাপের পাপড়ি ছড়ানো, ঘরের এমন কোনো কোণা সম্ভবত বাদ যায়নি যেখানে সজ্জার ছোঁয়া নেই। সমস্তই তাজা ফুলের সুবাসে যেন মৌ মৌ করছে। অবনী ঘরের ঠিক মাঝখানে এসে ক্ষণিক মুহূর্ত থমকে দাঁড়ালো। বিয়ের মাসখানেক পর একবার সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, জামাইয়ের থেকে আশা করেছিলাম আমার ঘরটা গোলাপ ফুলে ভর্তি থাকবে, অথচ ভদ্রলোকের নাকি গোলাপেই অ্যালার্জি। অবনীর মন খারাপ হতে শুরু করলো। এসব তো সে তানভীরের কাছে আশা করেছিল, রাহিদের কাছে নয়। তাছাড়া বাবার জেদে দ্বিতীয় বিয়েটা তো ঠিকই সে করে নিল, কিন্তু রাহিদকে কিভাবে মানিয়ে নেবে সে? আবার এই বিয়েটাও তো ঠিকঠাক বৈধও নয় তার জন্য। জীবন সম্পর্কে সমস্ত যাতনার প্রশ্নে অবনী নুয়ে পড়ে বিছানার উপর ধপাস করে বসে মেঝের দিকে একদৃষ্টিতে চেয়ে থাকে। কিছুক্ষণ পর ঘরের দরজা খোলার শব্দে তার মনের ঘোর কাটে। রাহিদ ভরের সাজে ঘরে ঢুকল, তবে পূর্বের পাঞ্জাবি পাল্টে আরেকটি গায়ে জড়িয়েছে। এর সবটাই যে কাঁচা টাকার প্রভাব তা অবনী খুব ভালো মতোই টের পাচ্ছে। রাহিদ অবনীর ঠিক পাশে বসে সোল্লাসে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আমার সাথে, আমার ঘরে, আমার বিছানায়। বিশ্বাস না করাই ভালো। ভালো? ধুর, কি যে বলো না তুমি। কত সাধনার পর, কত কাঠখড় পুড়িয়ে অবশেষে তোমারে আমার নিজের করে পাইলাম। এ কি অবিশ্বাস করার বিষয়? দেখি তুমি আমার কাছে সরে এসো তো, তোমাকে জড়িয়ে ধরে মনের শান্তি পূর্ণ করি। মানে? এরও আবার মানে কোথায় পাবো? বলতে বলতে রাহিদ তাকে নিজের কাছে টেনে নেয়। অবনীর বিরক্তি সত্ত্বেও সে তাকে একবার বুকের মধ্যে নিয়ে জাপটে ধরে। অবনী সাথে সাথে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। ছাড়ুন, ছাড়ুন বলছি আমাকে। কি আজব, তুমি আমার বিয়ে করা বউ, ভালোবেসেই তোমাকে বিয়ে করেছি। আজ এই সুন্দর রাতে তোমারে জড়িয়ে ধরবো না, কাকে জড়িয়ে ধরবো? না, আমাকে জড়িয়ে ধরবেন না। বাবা মাকে জোর করে বিয়ের জন্য রাজি করিয়েছেন ঠিকই, ফাইন, কিন্তু গতকালই আমার ডিভোর্স হয়েছে।
আপনি সবই জানেন। তা সত্ত্বেও একেবারে স্থির সিদ্ধান্তে দাঁড়িয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন। একে তো একটা নির্মম বহির্ভূত কাজ করেছেন এবং আমাকে করতে বাধ্য করেছেন, আবার এখন এমনও অনাস্থা শুরু করেছেন। আরে ধুর, রাহিদ এসব নিয়ম কানুনের তোয়াক্কা করে না। রাহিদ যা সিদ্ধান্ত নেয় ওটাই নিয়ম। এক সময় মানুষের প্রচুর নিয়মকানুন মেনেছি, কিন্তু কি জানো, টাকা, তোমার টাকা থাকলে সেই টাকাই নতুন নিয়ম তৈরি করে দেবে। এবার চুপচাপ কাছে সরে আসো। কিন্তু অবনী কোনোভাবেই ওর কাছে এগিয়ে যায় না। রাহিদ এতক্ষণ শান্ত ভঙ্গিতে কথা বললেও মুহূর্তে কেমন যেন ভয়ঙ্কর হয়ে উঠল সে। দুই চোখ লাল হয়ে অবনীর দিকে তাকায়। অবনী যতই দূরে সরিয়ে দেয়, সে পূর্বের চেয়েও দ্বিগুণ গতিতে যেন ওকে আঁকড়ে ধরার চেষ্টা করে। প্লিজ, আমার সাথে এমনটা করবেন না আপনি। এ ঘোর অন্যায়, অনাস্থা। আপনি মানুষ হিসেবে এত জঘন্য, এটা জানলে আমি নিজে শেষ করে ফেলতাম। তবুও বাবার জোরে আপনার মতো সাইকোকে বিয়ে করতাম না। সাইকো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি তো একজন সাইকো, তোমার ভালোবাসার সাইকো। তুমি জানো তোমাকে পাওয়ার জন্য আমি কি করেছি? তুমি জানতে চেয়েছিলে না? শোনো তাহলে অবনী, তোমার বিয়ের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছিল আমার বন্ধুর কোম্পানি। ওর সাথে তোমার বাবার কাছে পেমেন্ট নিতে গিয়ে সেই দিনই প্রথম তোমারে দেখি। বউয়ের সাজে কি সুন্দর দেখাচ্ছিল তোমাকে অবনী। আমি হাঁ করে শুধু তাকিয়েই ছিলাম। তোমাকে মুগ্ধ হয়ে দেখতে দেখতে টেরই পাইনি এর ফাঁকে তুমি তানবীরের সাথে বিয়ের জন্য কবুল বলে ফেলেছ। তাতে কি, আমি কিন্তু হাল ছাড়িনি। তুমি যখন বিয়ের পর বাড়ি এসেছিলে, আমার বন্ধু সজীবকে দিয়ে ভালোবাসার প্রস্তাব পাঠাই, কিন্তু তুমি রাজি হলে না, আমাকে ফিরিয়ে দিলে। আমাকে, যে আমি তোমার এত ভালোবাসলাম, সেই আমারই তুমি ফিরিয়ে দিলে। তানবীরের সাথে তো তোমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, অথচ তুমি কিনা ওকে খুশি করছো। এটা কিভাবে সহ্য করতাম আমি? আমার মাথায় জিদ চেপে গেল। আমি একটু একটু করে জাল বিছিয়েছি। তানবীরকে ওর পরিবার শেষ করে দেবার হুমকি দিয়েছি। অফিসের ফাইল সরানোর ব্যবস্থা করেছি। ওর আর তোমার পরিবারের মানুষকে খুন করার কথা বলে শাসিয়েছি। আর দেখো, আমার শ্বশুর বাবা তো তোমারই বাবা, তবুও ওনাকে পর্যন্ত আমি আমার লিডার বন্ধুদের দিয়ে হুমকি দিয়েছি। শুধু হুমকিই না, ওরা যদি একজনও আমার কথায় রাজি না হতো, আমি ওদেরকে মেলে ফেলতাম। সত্যি বলছি অবনী, তোমার কাছে আসার জন্য আমি সব করতে পারি, সব কিছু। রাহিদের ভয়ানক স্বীকারোক্তি শুনে অবনী একেবারে স্তম্ভিত হয়ে গেল। তার মানে শুধুমাত্র এই লোকটার জন্যই তানবীর তাকে দূরে সরিয়েছে? শুধুমাত্র এর জন্য তার বাবা মা এমন জঘন্য একটা সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দিয়েছে? এই মুহূর্তে অবনীর যেন নিজেকে প্রচণ্ড অসহায় লাগছে। তার একুল ওকুল সব কুলের মানুষদের একমাত্র সমস্যার কারণ সে। অবনী রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বের হতে যায়, কিন্তু পারে না। রাহিদ সহসাই ওর হাত চেপে ধরে। খবরদার অবনী, আমাকে ছেড়ে যাবে না তুমি। আমি কিন্তু তোমাকে ঠিকই খুঁজে আনবো, আর যার কাছে তোমাকে পাবো সে এই পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভাগা আশ্রয়দাতা হবে। তুমি খুব ভালো করেই জানো আমি ঠিক কী করতে পারি, আর আমি জীবিত থাকতে এই পৃথিবীর কেউ তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না, কেউ না। অবনী মাথা নুইয়ে দিল। সত্যিই তো, রাহিদ এখন পর্যন্ত যা যা করেছে, এরপর সে যে আরও ভয়ানক হবে না এর কোনো নিশ্চয়তা নেই। ও জীবিত থাকা অবধি অবনীকে কোনোদিনই ফিরতে দিবে না। অবনী সেভাবে মাথা নুয়ে একবার ডানে বামে তাকালো, তারপর টেবিলের আপেলের ঝুড়ি থেকে খপ করে ধারালো ছুরিটা তুলে নিয়ে মুহূর্তেই রাহিদের গলা বরাবর টান দেয়। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। কাটা মুরগির মতো ছটফট করতে থাকে রাহিদ। অবনীর দিকে ভয়ার্ত এক থাবা বাড়ালেও শেষ পর্যন্ত আর পেরে ওঠে না, লুটিয়ে পড়ে মাটিতে। অবনী তাতেও ক্ষান্ত হয় না। রাহিদের বুকের ভিতর খুঁচিয়ে খুঁচিয়ে নিজের বুকের যন্ত্রণা থামানোর চেষ্টা করে। এভাবেই কেটে যায় 9 মিনিট 27 সেকেন্ড। অবনী তার মোবাইল বের করে বাবার নাম্বারে কল দেয়। ওপাশ থেকে কলে রিসিভ হতেই অবনী যন্ত্রের মতো বলল, স্বার্থপর বাবা, শুনছ? রাহিদ বেঁচে থাকতে আমাকে, তোমাকে, এমনকি আমার তানবীরকে কখনোই সুখী হতে দিত না। আমি তোমার গলার কাটা, তাই না স্বার্থপর বাবা? সব জেনেও আমাকে তুমি নরকে পাঠিয়েছ। তুমি আমার বাবা। শোনো, আমি এই নরক থেকে বেরিয়ে যাচ্ছি। যাবার পথে হয়তো কারো হাতে খুন হব, আর না হলে খুন করব, কিন্তু এইটুকু মনে রেখো, আমি আমার সৌন্দর্যকে উৎসর্গ করেছি তোমাদের নামে। আচ্ছা বাবা, মেয়েরা অসুন্দর হলে তো মহাসমুদ্রের মতো দোষ, জানি তাই না?
কিন্তু সুন্দর হলেও তো দোষ। বাবা, আমার তানভীরকে দেখে রেখো তুমি। এই ছেলেটা ভালোবাসার বলিদান দিয়েছে তোমার জন্য, তোমাদের জন্য। বাবা, এই স্বার্থপর বাবা, কথা বলছো না কেন তুমি? কাল পত্রিকায় কি নিউজ হবে জানো? নববধূর হাতে স্বামী খুন, রাহিদ আমার স্বামী। ওয়াক্থু। ওপাশ থেকে কেবল ঘুঙিয়ে ঘুঙিয়ে কান্নার আওয়াজ ভেসে আসছে। সমাপ্ত। গল্প প্রহেলিকা লিখেছেন শরীফা সুহাসিনী।